তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। 750 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন। যাবজ্জীবন মানে 30 বছর, আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন, আপিল বিভাগের রায়। করোনায় আরো 31 মৃত্যু শনাক্ত, প্রায় 23 ফেব্রুয়ারি নাগাদ ভ্যাকসিন পাওয়ার আশা। চট্টগ্রামে ধ্বংস হয়ে যাচ্ছে মুঘল আমলের অনেক স্থাপনা, পুরাকীর্তি ভেঙে গড়ে উঠছে নতুন ভবন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের অনুমোদন দিল একনেক। বরাদ্দ রাখা হয়েছে প্রায় 700 কোটি টাকা। এর ফলে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি আয়ের উৎসও তৈরি হবে। এদিন সব মিলিয়ে 3 মন্ত্রণালয়ের 4 প্রকল্পে 2115 কোটি 20 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত ACA-MEWE-6 সাবমেরিন কেবলটি ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হবে। কেবলটির কোর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিশর ও ফ্রান্সে। বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারের কেবল ল্যান্ডিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। রাজধানীর আগারগাঁওয়ের NEC সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় 700 কোটি টাকা। প্রকল্পের আওতায় সাবমেরিন কেবল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংগ্রহ করে স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় স্থাপন করা হবে 13,275 কিলোমিটার কোর সাবমেরিন কেবল এবং 850 কিলোমিটার ব্রাঞ্চ সাবমেরিন কেবল। সভা শেষে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন হলে আয়েরও একটি উৎস তৈরি হবে। প্রথম সাবমেরিন কেবল SMW4 এর আয়ুষ্কাল যদি আমরা 20 বছর ধরি, তাহলে আগামী 2025 সালে এর আয়ুষ্কাল শেষ হয়ে যাবে। 6 সাবমেরিন কেবল হলে পরে যেটা হবে, আমাদের পার সেকেন্ড 6 টেরাবিট আমাদের বৃদ্ধি পাবে। সুতরাং বুঝতেই পারছেন, ইটস হিউজ। 7 সিস্টার্সে একটা বা দুটা নিচ্ছে এখন, তো এটা মানে প্রধানমন্ত্রী বলছে এটা খুব ভালো, আমাদের বুদ্ধিমত্তা আনফার সুযোগ আছে। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের সংশোধনী সহ অনুমোদিত প্রকল্পগুলোতে ব্যয় বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছেন সংশ্লিষ্টরা। বদ্বীপ পরিকল্পনার কারণে আমাদের যে সমস্ত বাঁধগুলি আমরা নির্মাণ করছি বিভিন্ন রিভারে, তারপর তার ড্রেজিং, তারপর রিভার প্রোটেকশন, এই বাঁধের চওড়া আমাদের বাড়াতে হচ্ছে, এর হাইট বাড়াতে হচ্ছে, বাঁধের উপরের যে ব্রেথ সেটা বাড়ানো হচ্ছে। এর ফলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টকেই আমাদের এখন সংশোধনে যেতে হচ্ছে। এদিন মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি, পৌর গভর্নেন্স ও রক্ষণাবেক্ষণে ডিজিটাল সংযোগ সংক্রান্ত প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। আরো যদি আমরা এটাকে রপ্তানি করতে পারি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এখন থেকে যাবজ্জীবন সাজা মানে 30 বছর, তবে কোনো রায়ে আমৃত্যু বলা হলে তাই প্রযোজ্য হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 7 সদস্যের ভার্চুয়াল আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রিভিউ নিষ্পত্তি করে এ রায় দেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামির ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে না। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সাভারের এক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস বলে আপিল বিভাগের মতামত আসে। সেই রায় পুনর্বিবেচনার আবেদন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নিষ্পত্তি করে সর্বোচ্চ আদালত। সংক্ষিপ্ত রায়ে বলা হয়, প্রাথমিক অর্থে যাবজ্জীবন কারাদণ্ডের মানে হলো দণ্ডিত ব্যক্তি তার স্বাভাবিক জীবনের বাকি সময় কারাভোগ করবেন। তবে দণ্ডবিধির 45 এবং 53 ধারার সাথে দণ্ডবিধির 55, 57 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 35-এর ক মিলিয়ে পড়লে যাবজ্জীবনের সাজা কমে 30 বছর কারাদণ্ডের সমতুল্য হয়। যে যাবজ্জীবন মানে হচ্ছে আমৃত্যু, আগে যে রায়টা ছিল এখন বলতে তা না। আজকের এই জাজমেন্টের পরবর্তীতে এটা পরিষ্কার হয়ে গেল যে যাদের শুধুমাত্র যাবজ্জীবন লেখা আছে তারা 30 বছরের সুবিধাটা পাবেন, কিন্তু যাদের আমৃত্যুর আদেশ থাকবে তাদের কিন্তু আমৃত্যু থাকতে হবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গঠিত ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়, তিনি কার্যবিধির 35-এর ক ধারার রেয়াতি সুবিধা পাবেন না।
বা আমাদের যদি মানে আমাদের দেশে প্রচলিত যে সাধারণ আদালতগুলো আছে তারাও যদি কোনো মামলায় আমৃত্যু দিয়ে থাকে তো সেটা আমৃত্যুই হবে। আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, কারাগারে অক্ষম হয়ে গেলে মুক্তির যে বিধান রয়েছে, এ রায়ের পর কারো যখন আমৃত্যু সাজা হবে তখন সরকারের সেই ক্ষমতাও থাকবে না। একটি লোক যখন অথর্ব হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চলাফেরায় অক্ষম হয়ে যাবে, সেক্ষেত্রে বর্তমানে যে বিধান রয়েছে সরকার তাকে মুক্তি দিতে পারে, কিন্তু এই রায়ের পরে যেখানে আমৃত্য হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না। রায়ে সন্তুষ্ট হলেও আবারও রিভিউ করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি। বর্তমানে ৫,০৫২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছেন। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে 24 ঘন্টায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২,২৯৩ জন। একদিনে সুস্থ হয়েছে ২,৫০০-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১১৮টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৫,৫০১ জনের। 24 ঘন্টায় শনাক্তের হার ১৪.৭৯%। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৬%। এ পর্যন্ত কোভিড-19 মারা গেছে ৬,৬৭৫ জন। মৃত্যুর হার ১.৪৩%। সুস্থতার হার ৮২.০২%। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে ৫,১১৬ জন ও নারী ১,৫৫৯ জন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশা দেখালেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তবে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শও দিলেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে ফ্রন্টলাইনারদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কথা জানান সচিব। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মাঝে আশা দেখাচ্ছে ভ্যাকসিন। এরই মাঝে বেশ কয়েকটি উদ্যোগ সফলতার মুখ দেখেছে। ভ্যাকসিন আসলে বাংলাদেশ কবে পাবে, এই প্রশ্নটিও আসছে ঘুরে ফিরে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবসের আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্নের উত্তরটা দিলেন স্বাস্থ্য সচিব। আশার কথা শোনানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাতে কোনো শৈথিল্য না আসে সে বিষয়ে সবসময় সচেতন থাকারও তাগিদ দেন তিনি। গণমাধ্যম কর্মীরা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলেও জানান সচিব। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরও সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো হয়তোবা, কিন্তু এর আগে পর্যন্ত আমাদের বাঁচার, আমাদের সংক্রমণ ঠেকানোর একমাত্র পথ হল মাস্ক পরে রাখা। এইডস দিবসের এই আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইচআইভি ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য পরীক্ষা করানোর তাগিদ দেন তিনি। এইচআইভির পরীক্ষাগুলো আমরা যেন সঠিকভাবে করি, এবং সঠিকভাবে করলে আমরা সার্জারি সম্পৃক্ত যতগুলো ব্যাপার আছে, যেখানে এইচআইভি সংক্রমণের অনেক আশঙ্কা আছে, যে কোনো সূচ ফুটে যেতে পারে, কেটে যেতে পারে, ইনজেকশন দেওয়ার সময় হতে পারে, রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে হতে পারে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, সিউরোলজি, যত ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশন আছে সেটার প্রত্যেকটাতে এখানে সংক্রমণের সম্ভাবনা আছে। বাংলাদেশে এইডসের বর্তমান চিত্র তুলে ধরে এইচআইভি ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন অন্য বক্তারা। আরো যদি ভালোভাবে কাজ করেন তাহলে এটা আমরা আরো কমিয়ে নিয়ে আসতে পারবো। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে উদ্দেশ্যমূলকভাবে উগ্রবাদী গোষ্ঠী যে স্পর্ধা দেখাচ্ছে তা অপরাধের শামিল বলে মন্তব্য করেন। টাঙ্গাইলের গোপালপুরে কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ। ঝিনাইদহের মুজিব চত্বরে মানববন্ধনে সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়া পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন, সমাবেশ থেকে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মের অপব্যাখ্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবি জানান। চট্টগ্রামে ধ্বংস হয়ে যাচ্ছে মোঘল আমলের অনেক স্থাপনা। এসব স্থাপনা ভেঙে গড়ে উঠছে নতুন নতুন ভবন। গবেষকরা বলছেন, মোঘল আমলের স্থাপনাগুলো সংরক্ষণ করা গেলে একদিকে যেমন পর্যটক আকৃষ্ট হবে, অন্যদিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা যাবে ইতিহাস ঐতিহ্য। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব।
মোগল আমলের অনেকটা সময় জুড়ে মগ ও পর্তুগিজের হামলায় অতিষ্ঠ ছিল চট্টগ্রাম। 1725 সালের যুদ্ধের পর পূর্ণ মোগল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এই অঞ্চলে। সম্রাট আওরঙ্গজেবের আমলে চট্টগ্রামের শাসনকর্তা নিযুক্ত হন সেনাপতি নবাব ইয়াসিন খাঁ। তার কবর রয়েছে কদম মোবারক মসজিদের পাশে। বিশাল এক আরাকানি বাহিনী এসে অতর্কিতে এই বাংলো বাড়িতে হামলা চালালো। উভয় পক্ষে ব্যাপক যুদ্ধ হলো। যুদ্ধে মনিমিয়াও নিহত হলেন, ওখানে নবাব ইয়াসিন খানও নিহত হলো। প্রায় 1.5 মাস পরে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে মানে ইয়াসিন খান লাশ ওখান থেকে তুলে তারই নির্মিত কদম মোবারক মসজিদের সামনে এসে পুনরায় দাফন করা হলো। আওরঙ্গজেবের আমলে নির্মিত মসজিদটির প্রধান ফটকের একাংশের উপর নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা। মোগল স্থাপনাগুলোকে পুরকীর্তি ঘোষণা দিয়ে তার সংরক্ষণের দাবি বিশিষ্ট ব্যক্তিদের। চট্টগ্রামের ইতিহাস জানতে হলে এই রাজবাড়ির ইতিহাসটাও জানতে হবে, না হয় আমাদের চট্টগ্রামের শত শত বছরের ইতিহাস আমরা এইভাবে বারবার হারিয়ে ফেলব। শুধুমাত্র যে ইতিহাস না, শিক্ষণীয়, তো এখানে অনেক কিছু সুযোগ সুবিধা হবে আমি মনে করি। শুধু ধর্মীয় নয়, তাই আমাদের বাংলাদেশের একটা শিল্প, যেই পর্যটন সম্পদ। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দাবি সংশ্লিষ্ট সবার। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পীরগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড। হিলি স্থলবন্দরে নেই রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, বাড়ছে এইডস সংক্রমণের ঝুঁকি। আমন্ত্রণ আবারও 21 দেশের সন্ধানে। 28 ডিসেম্বর প্রথম ধাপের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। রাজশাহীর 2টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। জেলার 14 পৌরসভার মধ্যে কাটাখালী ও পুঠিয়ায় প্রথম ধাপে নির্বাচন হবে। গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জামালপুর জেলায় 6টি, কুষ্টিয়ায় খোকসা এবং চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রথম স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। গাজীপুরের চান্দনা চৌরাস্তার এই ভাস্কর্য যেন জাতির অভিভাবক। 1971 সালের 19 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুরবাসী। সেই যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয় এই ভাস্কর্য। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও প্রতিরোধ যুদ্ধেও স্মরণে নির্মাণ করা হয় আরেকটি স্মারক। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 1971 সালে 19 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জয়দেবপুরের ছাত্র জনতা, গড়ে তুলেছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কানুমিয়া ও মনু খলিফা। আহত হন অনেকে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের চেতনার প্রকাশ ও শহীদদের স্মরণে চান্দনা চৌরাস্তায় নির্মিত হয় জাগ্রত চৌরঙ্গি। বর্তমানে মহাসড়কের উন্নয়ন কাজের জন্য অযত্নে পড়েছে জাগ্রত চৌরঙ্গি। এটাকে যেইভাবে সংরক্ষণ করার কথা ছিল ওইভাবে কোনো যত্ন এবং অবহেলায় এবং ধুলা ভালিতে ভরপুর। এখন চেনার মতো কোনো অবস্থা নেই এখানে। স্থানীয় কর্তৃপক্ষকে, প্রশাসনকে বিনীত অনুরোধ করব এটা যেন ওনারা ব্যবস্থা নেন। এদিকে 1971 সালে ভাওয়াল রাজবাড়িতে ছিল 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান। এখানে এই রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার জন্য পাক সৈন্য আসছে শুনে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কিছু বাঙালি সৈন্য ছাত্র জনতার সঙ্গে প্রতিরোধ যুদ্ধে যোগ দেয়। শহীদদের স্মরণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। ভাস্কর্য দুটির নকশা প্রণয়ন করেন বরেণ্য শিল্পী আব্দুর রাজ্জাক। এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথাই মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা জাগরুক করে। ভাস্কর্য দুটি মুক্তিযুদ্ধের স্মৃতিকে উজ্জ্বল রেখেছে বলে উল্লেখ করেন মুক্তিযোদ্ধারা। এই ভাস্কর্যটি আজকে গাজীপুরের স্মৃতি এবং 19 মাসকে ধরে রেখেছে, আমরা এই জন্য গর্বিত। জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটির তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। বিআরটি কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এটি তারা যেন অত্যন্ত সুরক্ষিতভাবে আবার স্থাপন করে
এবং যেন যেটি সকলের কাছে দৃশ্যমান হয় এবং স্বাধীনতার যে মান মর্যাদা এটি যেন সমুন্নত থাকে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যগুলোর যথাযথ সংরক্ষণের দাবি এলাকাবাসীর। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। চাঁদপুরের ফরিদগঞ্জে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে 1 জন। চাঁদপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কে সকালে এ দুর্ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে চাকা ব্লাস্ট হওয়া তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি পাশের খালে পড়ে যায়। অটোরিকশার চালক সহ 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে চুয়াডাঙ্গের আলমডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইব্রাহিম হোসেন নামে একজনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছে আব্দুল মালেক। পুলিশ জানায় 3 বছর আগে শরীফ তার চাচাতো ভাই মনিরের কাছ থেকে সুদে 1 লক্ষ টাকা নেয়। পরে শরীফ প্রতি মাসে মনিরকে সুদ বাবদ 10,000 টাকা করে দিয়ে আসছিল। মঙ্গলবার সুদের বাকি 20,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সোমবার রাতে মনির 3-4 জন লোক সাথে নিয়ে শরীফের বাবা আব্দুল মালেককে মারধর করে। তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের পীরগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি রিয়াদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় দেন। 2016 সালের 14 জুন রংপুরের পীরগঞ্জের দুরামিঠিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তানজিলাকে ধর্ষণ করে রিয়াদ। পরে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ খাটের নিচে পুঁতে রাখা হয়। 17 জনের সাক্ষ্য শেষে আদালত রিয়াদকে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করে। জরিমানার অর্থ নিহতের স্বজনদের কাছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আজকের এই সাক্ষীদের সাক্ষী এবং জবানবন্দি গ্রহণ করে আদালত 1 নম্বর আসামি রিয়াদ প্রধানকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং উইথ 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। এদিকে নাটোরের বড়াই গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নাটোরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ ইমদাদুল হক এ রায় দেন। 2017 সালের 27 জুন বড়াই গ্রামের শিবপুর গ্রামের রুবেল হোসেনের সাথে সিরাজগঞ্জের তেতুলিয়া গ্রামের ফাতেমা খাতুনের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য ফাতেমাকে নির্যাতন করত রুবেল। একই বছরের 26 সেপ্টেম্বর রাতে ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রতিদিন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে প্রায় 250 পণ্যবাহী ট্রাক। এছাড়া বাংলাদেশে আসে প্রায় 1000 যাত্রী। এক্ষেত্রে চালক ও যাত্রীদের জন্য নেই কোনো রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। ফলে স্থলবন্দর এলাকা এইডসের ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে প্রায় 500 চালক ও হেলপার ভারত থেকে দেশে প্রবেশ করলেও নেই রক্ত পরীক্ষার ব্যবস্থা। এই অবস্থায় তাদের মাধ্যমে HIV/AIDS ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবস্থায় তো ভারত থেকে আইসি বাংলাদেশে আসে গাড়ি খালি টালি হয় না, পড়ে থাকি। এখানে যদি কোনো ভিতরে কোনো চিকিৎসা বা কোনো দিক দিয়ে যদি করে তাহলে আমার একটু ভালো হবে। আমাদের একটা রোগ এটা চেক বলে ঠিক হতো। ভারতে এইডসের সংক্রমণ বেশি, এখানে যদি তাদেরকে একটা পরীক্ষার মধ্যে আমরা রাখতে পারতাম বা পরীক্ষা করানো যেত, তাহলে আমরা সীমান্তবর্তী জনগণ যারা রয়েছি আমরা একটা ঝুঁকির হাত থেকে রক্ষা পেতাম। হিলিতে কর্মরত এনজিও কর্মীরা জানান, জেলায় 14 থেকে 15 জন HIV রোগী রয়েছেন। 2019 সালে মারা গেছেন 3 জন, বাকিদের চিকিৎসা চলছে। তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবামূলক দিয়ে থাকি, তাদেরকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। যেহেতু MSM, MSW এবং TDC কাজ করি, এরা আসলে ভালো কথা খুব কম বোঝে। এদের প্রপারলি কাউন্সিলিং করা ছাড়া কোনো উপায় নাই। এদিকে স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনার প্রকোপ কেটে গেলে বন্দরে রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে তাদেরকে আমরা বাইরে এনে হাসপাতালে এনে পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিতে পারছি না, যেহেতু করোনার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তো পরবর্তী সময়গুলোতে করোনা প্রকোপ কমে গেলে সেক্ষেত্রে হয়তো ওদের ওটার ব্যবস্থা আমরা নিতে পারি। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি হিলিবাসীর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।
নোয়াখালীর মাইজদির হাসপাতাল রোড এলাকায় ইসলামী হাসপাতালকে রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা করে দেওয়া হয়েছে। দুপুরে সিভিল সার্জন অফিসার মেডিকেল অফিসার ডক্টর সৌরভের নেতৃত্বে হাসপাতালটির প্রধান ফটক সিলগালা করে দেন। এর আগে গতকাল ইসলামী হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মালিক পক্ষের 2 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং হাসপাতালটি বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়। সেই নির্দেশনা না মানায় সিভিল সার্জনের নির্দেশে সিলগালা করে দেয়া হয়। কর্মক্ষেত্রে সরাসরি ট্রাফিক সার্জনের কার্যক্রম মনিটর ও সেবার মান বাড়াতে সিলেটে বডি অন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্ত মঞ্চে ট্রাফিকের পক্ষ উদ্বোধন শেষে সার্জনদের গায়ে ক্যামেরা সংযুক্ত করেন এসএমপি কমিশনার নিসারুল আরিফ। এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে এসএমপির 10 জন ট্রাফিক সার্জনকে এ ক্যামেরা দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের উন্নয়নে নানামুখী উদ্যোগের কথাও জানান তিনি। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় পুলিশের বিভাগের কর্মকর্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এবার চট্টগ্রাম সংবাদ। দ্রুততম সময়ে জনগণের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রথমবারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত হলো 4টি দ্রুতগামী পেট্রোল কার। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর দামপাড়া পুলিশ লাইনে এই কারের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালে মোহাম্মদ তানভীর। তিনি জানান, কারগুলোতে থাকবে শক্তিশালী সিসি ক্যামেরা, যা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও প্রত্যেকটি গাড়িতে থাকবে বুলেট প্রুফ জ্যাকেট, হেলার, ক্রাইম সিন বক্স, অগ্নি নির্বাপক যন্ত্র সহ প্রয়োজনীয় সরঞ্জাম। পরে কোতোয়ালি, খুলশী, পাঁচলাইশ ও ডাবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এই কারগুলোর চাবি। পেট্রোল কারগুলোর মধ্যে 2টি দিয়েছে নাভানা গ্রুপ, আর বাকি 2টি দিয়েছে স্মার্ট গ্রুপ ও চট্টগ্রাম চেম্বার। বর্তমান সরকারের আমলে সড়ক, ব্রিজ সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে, যা অতীতে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাকার সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। চন্দনাইশে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় এ কথা বলেন। এর আগে চানখালী খালের উপর সেতু নির্মাণের কাজ উদ্বোধন করেন। সড়ক ও জনপথ বিভাগ 48 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালিশহর ফুল্যাতলী বাজারে চালু হলো আল আরাফা ইসলামী ব্যাংকের এটিএম বুথ। উদ্বোধন করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের হেড অফ অপারেশন AFM ফয়সাল কবির। উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের কার্ড ডিভিশনের প্রধান রায়হান খন্দকার। ব্যাংকের হালিশহর শাখার ব্যবস্থাপক নিয়াজ আহমেদ রাশেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফুল্যাতলী বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্টজনেরা। খেলার খবর। বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফর উপলক্ষে করোনা ও নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে ওয়েস্ট ইন্ডিজের 2 সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রাম ঘুরে গেছেন। প্রতিনিধি দলের সদস্য 2 জন হলেন ডক্টর আকসাই মানসিং ও ফলেসোরে। প্রতিনিধি দলটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাক্স হাসপাতাল, হোটেল র্যাডিসন ব্লুর আইসোলেশন সুবিধা পরিদর্শন করেন। একই সাথে তারা স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়েও খোঁজ খবর নেন। আইসিসির ফিকচার অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচের টেস্ট সিরিজ, সমান ওয়ানডে আর 2 ম্যাচের T20 সিরিজ খেলার কথা রয়েছে। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে সেনাবাহিনীর প্রথম 100 সাইক্লিস্টের অংশগ্রহণে শেষ হলো সাইক্লিং এক্সপেডিশন দলের 23 দিনে 1010 কিলোমিটার পাড়ি দেয়া। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের সাবরাং 0 পয়েন্টে এসে পৌঁছায় সাইক্লিস্ট দলটি। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা তাদের অভিনন্দন জানান। অংশগ্রহণকারীরাও কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করায় আনন্দ প্রকাশ করে।
মুজিব জন্ম শতবর্ষে সাইক্লিং এক্সপেডিশন ফ্ল্যাগ ইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু 10 পদাতিক ডিভিশনের 10 আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদিক। অনুষ্ঠানে সাইক্লিং এক্সপেডিশনের নেতৃত্ব দানকারী মেজর আব্দুল্লাহ আবু আসিফ সহ 3 সেনা সদস্য প্রধান অতিথির হাতে জাতীয় পতাকা তুলে দেন। মুজিব বর্ষের সাইক্লিং এক্সপেডিশনের অংশগ্রহণ করতে পেরে বেসিক্যালি আমরা সকলেই অত্যন্ত গর্বিত। একজন নারী হিসাবে আসলে এটা অনেক কঠিন ছিল, পুরো 1010 কিলোমিটার পাড়ি দেওয়া। তারপরও আমি বলবো এটা একটা অত্যন্ত গর্বের একটা ইভেন্ট ছিল। আমাদের সমাজটা এরকম যে নারীরা পিছিয়ে আছে এরকম একটা চিন্তা ভাবনা আছে, তো আজকে এটা আমরা প্রমাণ করে দিয়েছি যে নারীরা পিছিয়ে নেই। তারা অনেক ভালো কাজ করেছে, যার জন্য পুরো সাইকেল দলটা অনেক স্মুথ এবং খুব ভালোভাবে এই পর্যন্ত পৌঁছেছে। শেষ করছি 21-এর দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, 750 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন। যাবজ্জীবন মানে 30 বছর, আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন আপিল বিভাগের রায়। করোনায় আরো 31 মৃত্যু, শনাক্ত প্রায় 2300, ফেব্রুয়ারি নাগাদ ভ্যাকসিন পাওয়ার আশা। চট্টগ্রামে ধ্বংস হয়ে যাচ্ছে মুঘল আমলের অনেক স্থাপনা, পুরাকীর্তি ভেঙে গড়ে উঠছে নতুন ভবন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন।